রাজকড়ির গভীর জঙ্গলের মধ্যে এক অতিকারী পরিতৃপ্ত ঝিল ছিল। সেই ঝিলের জল এত স্বচ্ছ ছিল যে ঝিলের বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ পরিষ্কার দেখা যেত। কিন্তু এই ঝিলের সুন্দর মাছগুলির পিছনে ছিল এক ভয়ঙ্কর রহস্য। পুকুরে বসবাস করত এক 3 মাথা জলপরী। সে জলের ভেতর থেকে 3টি মাথা বের করে ভেসে উঠত। তার ভয়ানক সৌন্দর্য ও দানব শক্তির কারণে সেই ঝিলের কাছে কেউ যেতে সাহস পেত না। ওই জঙ্গলের পশু পাখিরাও ভুল করে ওই জঙ্গলে জল খেতে আসতো না। আমার খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত, আমি খিদে চাই, একটা মাংসের মানুষ খেতে চাই। এই কথা বলে রানী জলপরি বিকট গর্জন করে ওঠে। তারপর সে ধীরে ধীরে আবারও ঝিলের ভিতর ডুবে যায়। রাজকড়ির জঙ্গল থেকে অনেক দূরে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম নির্ভয়পুর। সকল গ্রামবাসীরাই ওই অভিশপ্ত ঝিলের কথাই জানত। যদি কোনো ব্যক্তি লোভে পড়ে ওই ঝিলের কাছে যেত, সে আর কখনো ফিরে আসতো না। এই ভয়ঙ্কর কাহিনী প্রজন্মের পর প্রজন্মেই চলে আসছিল। তাই গ্রামবাসীরা ওই জঙ্গলে কাঠ কাটতে আর মধু সংগ্রহ করতে যেত না। ঘরে যে চাল ডাল সব ফুরিয়ে গিয়েছে। আমাদের গরুটা যে না খেতে পেয়ে দুধ দেওয়াও বন্ধ করে দিয়েছে। বাচ্চা মেয়েটাকে যে কি খাওয়ায় এখন? বৃষ্টিতে সব ফসলগুলি নষ্ট না হয়ে গেলে তাহলে কি আর এমন দিন দেখতে হতো? চাষি হয়েও আমাদের এমন অভাবের সংসার কোনোদিন দেখতে হয়নি। তুমি কিছু একটা উপার্জনের ব্যবস্থা করো, নাহলে যে আমরা না খেয়ে মারা যাবো। গিন্নি, তোমার ওই রাজকড়ির সেই ঝিলের কথা মনে আছে? এতদিন ধরে ওই ঝিল পরিত্যক্ত, ওই জঙ্গলে কেউ যায় না। একবার ভাবো ওই জঙ্গলে কত মাছ থাকতে পারে। হ্যাঁ, মনে আছে, সেসব কথা বুঝলাম। আর হ্যাঁ, কিন্তু তুমি ওই ঝিলের মাছ ধরার কথা ভাবছো না তো? না, তুমি ওই অভিশপ্ত ঝিলে যেও না। ওই ঝিলে যে 3 মাথাওয়ালা অভিশপ্ত জলপরি থাকে। দূর দূর, ওই গ্রামবাসীর মনের ভুল, কিন্তু কেউ তো তাকে দেখেনি। যুগের পর যুগ এই কথা গ্রামবাসীর কাছে প্রচলন হয়ে আসছে। কিচ্ছু হবে না, আমি ওই ঝিলে কিছু মাছ ধরেই ফিরে আসবো। এই কথা বলে বীরেন তার স্ত্রীর কোনো কথা না শুনে সেখান থেকে একটা হাফ জল নিয়ে রাজকড়ির জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে পাখির ডাকে তার মন ভরে যায়। তারপর সে হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলে প্রবেশ করে। সে অনুভব করে এই অংশে একটিও পাখিও ডাকাডাকি করছে না। পুরো নিশ্চুপ প্রাণহীন এই জঙ্গল। এতটা পথ হেঁটে এলাম, কিন্তু ঝিলের দেখা তো পেলাম না। আর একটু এগিয়ে গিয়ে খুঁজি, দেখি নিশ্চয়ই ঝিলের দেখা পাবো। কিন্তু জঙ্গলের এই অংশে কোনো পশু পাখিও ডাকছে না, কোনো পশুও চোখে পড়ছে না। কি ব্যাপার, কে জানে? এই কথা বলতে বলতে বীরেন আবারও হাঁটা শুরু করে। আর কিছুটা এগিয়ে হঠাৎ সে একটা মিষ্টি সুর শুনতে পায়। এই সুর এতটাই মায়াবী যে তাকে মন্ত্রমুগ্ধ করছিল। বীরেন সেই সুরের দিকে আকৃষ্ট হয়ে হাঁটতে শুরু করে। বীরেন সেই সুরের উৎস খুঁজতে খুঁজতে এক অতিকায় ঝিলের কাছে এসে পৌঁছলো। ঝিলের জল এতটাই স্বচ্ছ যে ঝিলের উপর থেকে বড় বড় রুই, কাতলা মাছ পরিষ্কার দেখা যাচ্ছিল। আর সেটা দেখে বীরেন বলে, ও কি বড় বড় মাছ রে বাবা! এত যুগ ধরে ঝিলের কাছে কেউ আসে না। মাছ তো থাকবে, আমার জালের দড়িটা তো ছোট, ঝিলের পার থেকে তো বেশি দূর পৌঁছবে না। আমি বরং ঝিলে কোমর অব্দি নেমে জাল ফেলি। বীরেন মাছ দেখে আর লোভ সামলাতে পারলো না।
সে ঝিলে কোমর অব্দি জলে নেমে পড়ে। তখন সে খেয়াল করে না যে মায়াবী সুর শুনে সে এদিকে এলো সেটা আর বাজছে না। বীরেন এখন মাছ ধরায় মগ্ন। বীরেন কোমর অব্দি জলে কিছুটা দূরে জালটি ফেললো। মনে হয় জালটাতে অনেক মাছ পড়েছে। জালটা তো টেনে তুলতে পারছি না। ও বাবা কি ভারী, ও বাবারে কি ভারী, তুলতে পারছি না। হঠাৎ করে ঝিলের জল তলপার হতে শুরু করে। বীরেন শরীরের গোটা রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সে নিমেষে বুঝে গিয়েছে ঝিলের জল কেন এমন তলপার করছে। জালের দড়িটা ফেলে যেই পালাতে যাবে ঠিক সেই সময় জল থেকে এক বিশাল আকৃতির জলপরি উঠে এলো। তার তিনটি মাথা এবং তার প্রতিটি চুল সোনালী রঙের। তার চোখ ছিল সবুজ এবং তার রূপ ছিল ভয়ঙ্কর সুন্দরী। বহু যুগ পরে রক্ত মাংসের মানুষের দেখা পেলাম। আমার ঝিলে নিজে নেমে এসেছে। খিদে জ্বালা মিটবে। কতদিন আমি মানুষের রক্তের স্বাদ পাইনি। আমার যেতে দাও জলপরি, আমি তো বাধ্য হয়ে এখানে এসেছি। এই ঝুলে আমার মাছ চুরি করার কথা নেই। এখানে পেটের ধায়ে আমি এসেছি। বহু যুগ ধরে আমার উপস্থিত ঘটনা লোক মুখে প্রচলিত হতে হতে এখন মনে হয় কি হয়ে এসেছে। না, আজ তোকে আমি খাবো, তারপর আমার উপস্থিতিটা সোজা হয়ে যাবে। আমার যে মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। মুক্তি? তোমার মুক্তি? তুমি মুক্ত হতে চাও? বলো আমায়, আমি তোমায় মুক্ত করবো। তুচ্ছ মানুষ, তুই আমার মুক্ত করবি পারবি না, পারবি না। এই যে তোর অভিশাপের ফল। কার অভিশাপ জলপরি? বলুন না আমায়, বলুন কি ছিল তার অভিশাপ? কি কারণে আপনাকে অভিশাপ দিয়েছিল? আমি আপনাকে সেই অভিশাপ থেকে ঠিক মুক্ত করব। অভিশাপ জানার পর তুই যদি সেই অভিশাপ পালন করতে ব্যর্থ হোস তাহলে আমি তোর শরীরে রক্ত চুষে খাবো। আমি যতদিন এই অভিশাপ থেকে মুক্ত হচ্ছি ততদিন তুই এই ঝিল আর জঙ্গল থেকে যেতে পারবি না। বল, বল, এই শর্ত মানতে পারবি? কথা দে আমায়। এদিকে সারা দিন পেরিয়ে সন্ধে হব। বীরেন এখনো ফিরছে না দেখে তার স্ত্রী রূপা অস্থির হয়ে পড়েছে। মানুষটা এখনো কেন ফিরছে না কে জানে বাবা, কি যে বিপদ হলো কে জানে। আমরা না খাতে পেয়ে মরে যেতাম তাও ভালো, কিন্তু লোকটাকে একা যেতে দেওয়া ঠিক হলো না আমার। না না না, সেই জঙ্গলে আমাকে এক্ষুনি গিয়ে দেখতে হবে সে কেন আসছে না। তারপর সেই রূপা সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। গভীর অরণ্যে ওই মায়াবী ঝিল কোন দিকে অবস্থান করে তা আন্দাজ করে সে দ্রুত পায়ে হেঁটে চলে। আর এদিকে তখন বীরেন বিপদ খোঁজার উপায় না পেয়ে এই শর্তই তাকে মানতে হবে সিদ্ধান্ত নিল। আমি কথা দিলাম জলপরি, ততক্ষণ পর্যন্ত জঙ্গল আর ঝিলেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আমি তোমার অভিশাপ মুক্ত করতে না পারছি, কথা দিলাম আমি। তবে শোন আমার পাপের পুরনো ঘটনা। আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। হরিশপুর রাজ্যে এক রাজকন্যা রূপ নিয়ে আমার প্রচন্ড দম্প ছিল। গা ছিল উজ্জ্বল বর্ণের, আর চোখ ছিল সবুজ, আর চুল ছিল সোনালী বর্ণের। সবসময় চাইতাম আরো সুন্দরী হব,
নিজের অহংকার আমার মাথা পিতা পছন্দ করছে না। আমি ছিলাম ভীষণ সেদিন, সব সময় চাইতাম আরো কি করে সুন্দরী হওয়া যায়। আর এই দুর্বলতার সুযোগ নেই আমার প্রিয় মন্ত্রী মশাইয়ের স্ত্রী নবীনা। আমার জানাই রাজগড়ের এক অজানা রহস্যের কথা। আমিও লুকিয়ে লুকিয়ে এক রাতে এই জঙ্গলে প্রবেশ করলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পর এই ঝিল আমার চোখে পড়ে। আমি লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম সেই রহস্যময় অজ্ঞাত জিনিসটার জন্য। তারপরে ওরে বাবারে, কি ঘন জঙ্গল! ওগো ওগো, কোথায় আছো তুমি? সারাদিন পেরিয়ে সন্ধে নামে আসলো, শুনছো? শুনতে পাচ্ছ? কোথায় তুমি? এমন অবস্থায় ঝিলের কাছাকাছি মহিলা কণ্ঠ জলপরীর কানে আসা মাত্রই জলপরী এক নিমিষে জলে ডুব দিল। ঠিক যখন সন্ধে হব প্রতিদিনের মতো তালডোবার পুকুরের চারিদিকে ঝিঝি পোকার ডাক আর জোনাকির রাস শোনা গিয়েছে। তারপর সন্ধেবেলা প্রতিদিনের মতো যখন জটা বুড়ি শান বাঁধানো পুকুর ঘাটে উঠে আসে সাধের চুল শুকানোর জন্য, শরীর তার জীর্ণ, হাত পা গুলো যেন শুকিয়ে সজনার ডাঁটা হয়ে গিয়েছে, আর চোখ যেন তার জ্বলন্ত কোঠরের মতো ফাটা। এই জটা বুড়ি নাই পুরো মানুষ, নাই কোনো পেতনি বা ডাইনির রূপ ছিল। আজ চাঁদ কত সুন্দর উঠেছে। উফ, জ্যোৎস্নার আলোয় নিশিবন কি মাখামাখি। তাড়াতাড়ি একটু পা চালাই, এই সুযোগে সুযোগ কেউ নেই। তাল পুকুরে ঝপ করে জাল ফেলবো আর রুই কাতলা নিয়ে সোজা বাড়ি। বাড়ি গিয়ে গিন্নির হাতে গরম গরম ভাত আর মাছ ভাজা, ও খুব জমে যাবে। এই কথা ভাবতে ভাবতে রমেশ দুপা এগিয়ে হঠাৎ পা থামালো। সে বুঝতে পারছে না সে আগে যাবে না পিছন ঘুরে দৌড়াবে। মাথা কাজ করা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে তার। চোখ তার নিষ্পলক, শরীর যেন আর কাজ করছে না। হঠাৎই তার পায়ের পাতা দিয়ে একটা সাপ চলে যায়। সাপের সুরসুরানির ঠান্ডাতে রমেশের ঘুম ভাঙলো। সে একটা ঢোক গিলে এক পা পিছতেই মারালো কিছু শুকনো পাতা। রমেশ কিছু আর দেরি না করে উল্টো দিকে দৌড় লাগায় আর মনে মনে বিড়বিড় করতে থাকে, কে ছিল ওই বিধবা বুড়ি? ওরে বাপরে, কি ভয়ঙ্কর তার চেহারা রে। সে যে বিধবা বুড়িটি ডুব দিল আর উঠলো না। সে যাই হোক বাবা, আমি তো তার সামনে গিয়ে পড়িনি, এটাই রক্ষে। প্রতিদিনের মতোই তার ডোবা পুকুরে শান বাঁধানো ঘাটে স্নান করা, গরুর গা ধোয়ানো, গ্রামের বাচ্চাদের প্রথম সাঁতার কাটানো সবই হয়। কিন্তু গ্রাম থেকে কিছু দূরে আর জঙ্গলের মধ্যে এই পুকুর, তাই গ্রামের সব মানুষ ওই পুকুরে কেউ একা একা আসে না। যখন কেউ পুকুরে কাপড় ধুতে আর গরুকে গা ধোয়াতে আসে তখন তাদের ছেলে মেয়েদের নিয়ে আসে সাঁতার শেখানোর জন্য। বাবা, ও বাবা, আমার পাটা যেন কে টেনে ধরলো। ও তোর ভাই হবে, জলে ডুব দিয়ে বাদরামি করছে। এই বাদর ছেলে, এমন বাদরামি বন্ধ কর, আয় গরুর গাটা ধুয়ে দে। না বাবা, ভাই তো আমার সামনেই ছিল, ও তো তখন ডুব দেয়নি। ও, এই পুকুরের মৎস্যকন্যা তোকে ভালো লেগেছে, তাই তো তোর পা ধরে ডাকছে তোকে। আরে কোনো মাছ হবে হয়তো, তোর পায়ে ঠেকেছে। নগেন তার মেয়ের সাথে ঠাট্টা তামাশা করতে করতে হঠাৎই তার মেয়ে ডুব দিল।
প্রথম তার নগেনের স্বাভাবিক মনে হলো 9, 10, 11, এবার 12 গুনতেই নগেনের মাথাটা যেন বাইক করে ঘুরে গেল, আর সঙ্গে সঙ্গে তাল পুকুরের ডোবায় ডুব দিতে লাগলো। জলের নিচে মেয়েকে তার খুঁজে না পেয়ে মনটা যেন তার হু হু করে কেঁদে ওঠে। চারিদিকে খুঁজে দেখে, কিন্তু মেয়েকে খুঁজে না পাওয়ার আজ যেন তার জলের তলায় থেকে যায়। আজ পর্যন্ত কোনোদিনই এমন এই দুর্ঘটনা আগে কোনোদিন ঘটেনি। গণেশ একবার করে নিঃশ্বাস নিতে জলের উপরে ওঠে, আবার জলের নিচে চলে যায় তার মেয়েকে খুঁজতে। মা, উপরে চলে আয়, আমার সাথে লুকোচুরি খেলিস না। কেন বাবার সাথে আমার লুকোচুরি খেলছিস? ততক্ষণে নগেনের ছেলে পাড়ার রমেশ জেলেকে নিয়ে হাজির। রমেশ এক মুহূর্ত দেরি না করে তার জালটি ছুঁড়ে মেলল জলের মাঝখানে। এই বলে নিশি বনের সন্ধ্যা নামা আসা পর্যন্ত চলতে থাকলো রিতাকে খোঁজার চেষ্টা, কিন্তু হতাশ হওয়া ছাড়া তাদের কপালে যেন আর কিছু জুটল না। নগেনদা, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখানে আমাদের আর থাকাটা উচিত হবে না। আমরা বাড়ি ফিরে যাই, চলো। আমাদের মিমি আমাদের সাথে মনে আর ফিরবে না। চারিদিকে শুধু শিয়ালের ডাক শোনা যায়। তালডোবা পুকুরের সামনে দিয়ে তারা গ্রামের পথের দিকে রওনা দিতেই হঠাৎই নগেন পিছন ফিরে তাকায়। তার মনে যে ছন্দটা এত জমাট বেঁধেছিল তা নিমিষে তরল হয়ে গেল। হলুদ ভাটার মতো উজ্জ্বল চোখ, সাদা চুল, জীর্ণ শরীর, দুই হাতে মিমিকে নিয়ে ফিরে ফিরে জল থেকে উঠে আসছে। শান বাঁধানো ঘাটের উপর তার মুখের গড়গড় আওয়াজ যেন গোটা জঙ্গলকে মাতিয়ে তুলেছে। নগেন, তুই ওই পুকুর ঘাটে ওটা কি দেখছিস? ওই বুড়ির হাতে কি আমাদেরই মেয়ে? নগেনদা, আস্তে কথা বলো, শান্ত হও। মনে হয় জল পিশাচিনী জটা বুড়ি। মনে হয় আমাদের মিমিকে জল থেকে তুলে নিয়ে এসেছে খাবে বলে। যদি জটা বুড়ি জানতে পায় যে আমরা দুজন এখানে আছি, তাহলে আমাদেরকেও প্রাণে মেরে দেবে, আর রক্ষে থাকবে না। মিমি, আমার মিমি। সব জ্ঞান বুদ্ধি হারিয়ে কাঁদতে কাঁদতে তালডোবা পুকুরের দিকে ছুটে যায় নগেন। তুমিও কি বড় হয়ে এখন কার্টুন দেখতে চাও? তাহলে তোমার নাম আর বয়স কমেন্টে জানাও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা।